ও মামা, আমার কিছুতেই গরমে ঘুম আসছে না, খুব কষ্ট হচ্ছে। আর বারবার তো লোডশেডিং হচ্ছে, বাড়িতে এসি থাকলেও তো এসি চালাতে পারছি না। ও মা, আমাকে একটু হাত পাকা দিয়ে হাওয়া করে দেবে? তা না হলে উপরওয়ালাকে বলো না একটু বৃষ্টি দিতে। ঠাস করে চড় মারবো, একেই গরম, তার উপর এখন আমি তোকে হাত পাখা দিয়ে হাওয়া করতে যাব? গরমে আমারও তো কষ্ট হচ্ছে, কিন্তু কি করব যদি বৃষ্টি না হয়? তাহলে জোর করে আকাশ থেকে বৃষ্টি নামিয়ে নিয়ে আসবো আমি? চুপ করে ওদিকে পাশ ফিরে ঘুমিয়ে পড়, কারণ আমি নিজেই বৃষ্টিতে ভিজতে পারছি না বলে আমার মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। এভাবে প্রীতি দেবী তার ছেলেকে বকা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ছোটন এখন ছোট ছেলে বলে সে বকা খেয়ে গরমের মধ্যে হলেও ঘুমিয়ে পড়ে, কিন্তু এই দুর্বিষহ গরমের মধ্যে বাদবাকি সকলেরই ভীষণ কষ্ট হয়। শহরের মানুষ সকলেই অপেক্ষা করে 2 ফোঁটা বৃষ্টির জন্য, কিন্তু টানা 1 মাস গরম চললেও বৃষ্টির কোনো দেখা নেই। তাই সবাই আকাশের দিকে তাকিয়ে একটাই আবেদন করতে থাকে যাতে ঝমঝম করে বৃষ্টি নেমে আসে। সকল বাচ্চারা স্কুলে যায়, যে সকল বাচ্চারা স্কুলে যায় বা যারা অফিসে যায়, এমনকি বয়স্ক কিছু লোকেরাও রাস্তাঘাটে কাজ করতে বেরোয়, আর যারা বাড়িতেও থাকে তারা সকলে বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকে। উফ, এ যে ভারী গরম, একেবারে সহ্য হচ্ছে না। কবে যে একটু বৃষ্টি হবে তাহলে একটু শান্তি পাবো। একেই গরম, তার মধ্যে সকলের জন্য রান্নাঘরে ঢুকে রান্না করো, মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আমাকে একটু বৃষ্টি দাও ঈশ্বর, কারণ বৃষ্টিতে আমি ইচ্ছা মতো ভিজতে চাই। ও মামা, আবার কারেন্ট চলে গেল। এত গরম কেন পড়ছে মা? শুধু বারবার পাখাই বন্ধ হয়ে যায়। ছেলের এমন কথা শুনে প্রীতি দেবী আরো রেগে যায়, কারণ গরমের মধ্যে সে একেবারে কারোর কথাই সহ্য করতে পারে না, কারণ তার বরাবরই গরমে বৃষ্টিতে ভেজার অভ্যাস। আর এবছর গরমকালে বৃষ্টি হচ্ছে না বলে সে নিজেকে পাগল পাগল বলে মনে করতে শুরু করে। এই ছেলেটা স্কুলে ছিল, আমার শান্তি ছিল, এখন গরমে ছুটি পড়েছে আর গরমের মধ্যে আমাকে জ্বালাচ্ছে, আর কারেন্টও চলে গেছে। এখন আমি কি করব রে? আমি কি ইলেকট্রিশিয়ান যে আমি ফ্যান ঘুরিয়ে দেব? এই বলে প্রীতি দেবী গরমে ঘাম মুছতে মুছতে আবার রান্না করে। এই হলো শহরের অবস্থা। অন্যদিকে গ্রামের লোকেরা যারা বিশেষ করে চাষবাস করে, তাদের জমি গরমের মধ্যে একেবারে শুকিয়ে যায় আর খরা সৃষ্টি হয়, ফলে সমস্ত ফসল শুকিয়ে যেতে শুরু করে। আর এর ফলে রিনার অবস্থাও খারাপ হয়ে যায়। রিনা ঘুরে ঘুরে ফল সবজি বিক্রি করে থাকে। এই গরমের মধ্যে কেউ আমার কাছ থেকে সবজি কিনতেই চাইছে না, কারণ সবাই বলছে সবজি নাকি শুকিয়ে গেছে। সবজি শুকিয়ে গেলে আমি কি করতে পারি? এখন একদমই বৃষ্টি নেই, সেই জন্যই তো সব সবজিগুলো শুকিয়ে যাচ্ছে। কিন্তু আমার যদি সবজি বিক্রি না হয় তাহলে আমি তো খেতেই পাবো না। ও দাদা, কেউ সবজি নেবে গো, সবজি? রিনা শহর থেকে গ্রামে ঘুরে ঘুরে সবজি বিক্রি করলেও গরমের মধ্যে তার সবজি কিছুতেই বিক্রি হতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, তবুও কিছুতেই বৃষ্টি হতে চায় না। বৃষ্টির অভাবে সকলেই শুকিয়ে কাঠ হয়ে যেতে শুরু করে। একসময় হঠাৎ করে আকাশ ভীষণ পরিমাণে কালো করে আসে, আর এই দেখে সকলেই আনন্দে নেচে ওঠে। এই ছোটন, ওই দেখ, আকাশ কালো করে এসেছে, তার মানে আজকে বৃষ্টি হবে। ছোটন চল, আমরা তাড়াতাড়ি ছাদে চলে যাই, আমরা দুজনে বৃষ্টিতে ভিজবো, চল। হ্যাঁ মা, চলো, বৃষ্টিতে ভিজবো, খুব মজা হবে। কি মজা! প্রীতি দেবী এবং ছোটনের সাথে সাথে রিনাও ভীষণ পরিমাণে খুশি হয়, কারণ বৃষ্টি হলে সে পরের দিন সকালবেলা ভালো শাকসবজি এবং ফল তুলতে পারবে, আর তার বিক্রি বাটাও খুবই ভালো হবে। তার সাথে সাথে গরমের মধ্যে এরকম ঝমঝম করে বৃষ্টি হলে সকলেই আরাম পাবে। সকল মানুষজন আকাশের ঘন কালো রং দেখে যে যার বাড়ির ছাদের উপর উঠে পড়ে, যাতে তারা বৃষ্টিতে মজা করতে পারে। অন্যদিকে বৃষ্টিতে ভেজা পাগল প্রীতি গরমের মধ্যে বৃষ্টি হবে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে, কিন্তু ছাদে ওঠার পর বৃষ্টি শুরু হওয়ার আগেই হঠাৎ করে ঝোড়ো হাওয়া শুরু হয়ে যায়। এ বাবা, এরকম গরম হাওয়া শুরু হলো কেন? আর আকাশের উপর থেকে মেঘও কেটে গেল, তার মানে আর বৃষ্টি হবে না? হাই হাই, আমরা কত আনন্দ করছিলাম যে একটু বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি কই? হে ঈশ্বর, তুমি আমাদেরকে কেন গরমের মধ্যে শাস্তি দিচ্ছ? ইতিমধ্যে ছোটনু জামা খুলে একেবারে ছাদের মধ্যে গা খোলা অবস্থায় দাঁড়িয়ে থাকে, যাতে সে বৃষ্টিতে ভিজতে পারে, কিন্তু সেদিন বৃষ্টি হয় না। অন্যদিকে গরম হাওয়া খেয়ে ছোটনের গা ধুলোবালিতে একদম কালো হয়ে যায়, আর সে ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে। ও মা, ওই দেখো, মেঘ তো কেটে গেল, আর কিরকম গরম হাওয়া বইছে। আমি তো কালো হয়ে গেলাম। তুমি যে বললে বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হলো? কিছুই তো হলো না। চল রে শক্তিমান, নিচে চল। তুই বৃষ্টিতে ভিজবি বলে এরকম হিরো সেজে খালি গায়ে ছাদে দাঁড়িয়ে আছিস তো, তাই বৃষ্টি তোকে দেখে লজ্জা পেয়ে গেছে, সেই জন্য আর বৃষ্টি পড়তে চাইছে না। বৃষ্টি তো হলো না, বেকার বেকার আনন্দ করে মরলাম। চল।
এই বলে প্রীতি দেবী তার ছেলেকে নিয়ে ছাদ থেকে নিচে নেমে আসে আর গরমের মধ্যে আবার রাত্রিবেলা রান্না করতে শুরু করে। অন্যদিকে বৃষ্টি হচ্ছে না দেখে রিনারও মন খারাপ হয়ে যায়, কারণ তাকে পরের দিন সকালবেলা আবার গরমের মধ্যে শুকনো সবজি এবং ফল তুলে বিক্রি করতে বেরোতে হবে। সেই দিন বিকেল বেলা বৃষ্টি না হওয়ার কারণে পরের দিন আরো ভয়াবহ পরিমাণে গরম পড়ে আর রাস্তায় চলতি লোকজন অনেকেই অসুস্থ হয়ে পড়ে। তবুও বৃষ্টি মেঘের আড়ালে লুকিয়ে থাকে। প্রীতি, ও প্রীতি, আমার ভীষণ খিদে পেয়েছে। প্রীতি, তাড়াতাড়ি করে আমার জন্য একটু গরম গরম পেঁয়াজ আর আলুর চপ ভেজে দেবে। সেই সকাল থেকে গরমের মধ্যে অফিস করি, আর তোমার হাতের পান্তা ভাত খেতে খেতে আমি বোর হয়ে যাচ্ছি, তাই আজকে আমার পেঁয়াজি খাবার খুব ইচ্ছে করছে। মরণ দশা, বৃষ্টিতে না ভিজে এই গরমের মধ্যে আমি তেলে ভাজা হয়ে যাচ্ছি, আর ওনার নাকি পেঁয়াজি খেতে ইচ্ছা হচ্ছে। এসব বৃষ্টির দিনের খাবার দাবার আমি এখন রান্না করতে পারবো না, কারণ গরমের মধ্যে এসব পেঁয়াজি আলুর চপ খেলে তোমার পেট খারাপ হবে। বৃষ্টি পড়ুক, তারপর দেখা যাবে। আর বৃষ্টির কথা বলো না, শুনলেই মন খারাপ হয়ে যায়। জানো, আজকে আমার অফিসের একজন কলিগ গরমে বাসে করে অফিসে এসেছিল আর এসে পুরোপুরি অসুস্থ হয়ে পড়েছে। আমরা সবাই মিলে তাকে সামনের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করি, তারপর অফিস থেকে তাকে 5 দিনের ছুটি দেওয়া হয়। একটু যদি বৃষ্টি হতো তাহলে কেউ আর এরকম অসুস্থ হতো না। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তবে তুমি চিন্তা করো না, বৃষ্টি হলে তুমি শান্তি করে ভিজে নিও, বুঝেছো? এসব কথা শুনলে মন খারাপ হয়ে যায় গো, কারণ আমরা বাড়িতে বসে আছি, আর যারা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাজ করে তাদের কি অবস্থা বলো তো? একটু বৃষ্টি হলে তারাও তো বাঁচবে। এই বলে তারা রাত্রিবেলা কোনো মতে খাওয়া দাওয়া করে এসি চালিয়ে ঘুমিয়ে পড়ে। সেই সময় আবার হঠাৎ করে লোডশেডিং হয়ে যায় আর গরমের মধ্যে সকলের অবস্থা নাজেহাল হয়ে পড়ে। পরের দিন সকালবেলা থেকেই খবরের চ্যানেলে দেখাতে শুরু করে যে আগামী 2 দিনের মধ্যে শহরে এবং গ্রামে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আছে। আর এই খবর থেকে সকলে ভীষণ পরিমাণে খুশি হয়। সকলেই 2 দিন কেটে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ 2 দিন পরেই সকলের এত আকাঙ্ক্ষিত বৃষ্টি ঝমঝম করে নেমে আসবে। কি গো প্রীতি, খবরে দেখাচ্ছে যে 2 দিন পর ঝমঝম করে বৃষ্টি নামবে, আর আমার অফিসে ছুটিও আছে। তাহলে সমুদ্রের টিকিট কেটে নিই নাকি? বৃষ্টির মধ্যে আমি, তুমি আর ছেলে গিয়ে ঘুরে আসবো, কেমন? দেখো, যা ভালো বোঝো করো, কিন্তু শোনো, আমি ওই কাছাকাছি কোনো সমুদ্রে যাব না। আমি গেলে দূরের কোনো সমুদ্রে ঘুরতে যাব, কারণ দূরের সমুদ্রগুলো বেশ ফাঁকা ফাঁকা থাকে, আর বৃষ্টি হলে সেখানে স্নান করেও মজা। বৃষ্টিতে ভিজবো আর স্নান করবো, কি মজা। প্রীতি দেবীর কথা শুনে বিমল বাবুও খুশি হয়, আর সে 10,000 টাকা খরচ করে বৃষ্টির মধ্যে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান বানিয়ে ফেলে। কিন্তু 2 দিন কেটে যায়, তবুও বৃষ্টি লুকোচুরি খেলে। ফলে প্রীতি দেবী তার স্বামীর উপর আবার রেগে যায়। তোমার তো দেখছি বুড়ো বয়সে বেশি ঘুরতে যাওয়ার শখ, তখন বৃষ্টি আসবে বলে এমন উৎসাহ দেখালে যে বৃষ্টি আবার আমাদের ঠকালো। 2 দিন হয়ে গেল বৃষ্টি হলো না, এবার আবার তুমি ঘুরতে যাওয়ার টিকিটটা ক্যান্সেল করো। এভাবে 2 দিন পরও বৃষ্টির কোনো দেখা থাকে না। এর ফলে সকলেই আবহাওয়া দপ্তরের উপর প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে ওঠে এরকম ভুলভাল খবর দেওয়ার জন্য। এখন মনে হয় খবরের চ্যানেলগুলো আর আবহাওয়া দপ্তর ভুলভাল খবর দেয়, কারণ 2 দিন কেটে গেল, এখনো বৃষ্টি হচ্ছে না। আর কেন যেরকম খটখটি রোদ উঠছে, এরকম রোদের মধ্যে রাস্তায় আমি আর ঘুরতে পারছি না। হে ঈশ্বর, আমাকে রেহাই দাও। এভাবেই দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। একদিন রিনা ঘুরে ঘুরে ফল এবং সবজি বিক্রি করছে, এমন সময় তার ভীষণ পরিমাণে জল তেষ্টা পায়। কিন্তু সে ব্যাগ খুলে দেখে যে তার বোতলে জল শেষ হয়ে গেছে। ভীষণ জল পিপাসা পেয়েছে, আর আমার বোতলে জলও শেষ হয়ে গেছে। এখন আমি কোথা থেকে জল খাবো? কারণ জল না খেতে পেলে আমি এবার মরে যাব। হে ঈশ্বর, আমি আর পারছি না, তুমি আমাকে রক্ষা করো। একটু বৃষ্টি দাও না, দয়া করে একটু বৃষ্টি দাও, না হলে আমার মৃত্যুর জন্য কিন্তু তুমি দায়ী থাকবে। এরকম বলতে বলতে তার চোখে জল চলে আসে, আর সে পথে চলতে শুরু করে। আর সে পথে চলতে চলতে সকলের কাছে একটু জল চাইতে থাকে, কিন্তু গরমের মধ্যে কেউ তাকে জল দিতে চায় না। না না দিদি, আমি আপনাকে জল দিতে পারবো না, কারণ আমি এই 1 বোতল জল নিয়ে বাইরে বেরিয়েছি। আমি এখন যদি আপনাকে জল দিয়ে দিই তাহলে আমি কি খাবো? আর এই গরমের মধ্যে জল একদমই হাতছাড়া করতে নেই। বিশ্বাস করো, আমি সামান্য জল খাবো। একটু জল চেয়েছি, তাই আমার সাথে এরকম করো না। আমাকে একটু জল খাওয়ালে ঈশ্বর তোমার মঙ্গল করবে। আমার কোনো মঙ্গল চাই না দিদি, কারণ জল খেতে না পেলে আমি আপনার আগে মরে যাব। তাই দেখুন, সামনে টিউবওয়েল আছে, ওখান থেকে জল তুলে খেয়ে নিন। আর দয়া করে রাস্তায় চলতে চলতে কারোর কাছ থেকে জল চাইবেন না এভাবে।
এই বলে সেই মহিলা সেখান থেকে চলে যায়। এমনকি রাস্তার কেউই রিনাকে জল দিতে চায় না। এমন অবস্থায় রিনার প্রচন্ড পরিমাণে মাথা ঘুরতে শুরু করে আর সে সামনে টিউবওয়েল থেকে জল খেতে চলে যায়, কিন্তু সে দেখে যে সেই টিউবওয়েল থেকে জল পড়ছে না। এর ফলে সে ভীষণ পরিমাণে অসুস্থ বোধ করে। সে কাঁদতে কাঁদতে প্রায় রাস্তায় লুটিয়ে অজ্ঞান হয়ে পড়বে। এমন সময় হঠাৎ করে জোরে মেঘ গর্জন করে ওঠে আর আকাশ পুরো ঘন কালো হয়ে আসে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হয়ে যায় ঝমঝম করে গরমের মধ্যে অতি প্রতীক্ষিত বৃষ্টি। এরকম বৃষ্টির জল পেয়ে রিনা আবার তরতাজা হয়ে ওঠে। ধন্যবাদ ঈশ্বর, তুমি আমার কথা শুনেছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই বৃষ্টির জন্য গরম থেকে মুক্তি পেলাম। শুধু রিনা নয়, শহরবাসী গ্রামবাসী সকলেই এরকম হঠাৎ বৃষ্টি দেখে আনন্দে একেবারে নেচে ওঠে। যে যেখানে ছিল, বাড়ি থেকে, অফিস থেকে কিংবা স্কুল থেকে রাস্তায় বেরিয়ে পড়ে বহু প্রতীক্ষিত এই বৃষ্টিতে ভেজার জন্য। সকলে আনন্দে নাচতে নাচতে ভীষণ পরিমাণে বৃষ্টিতে ভিজতে থাকে আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। অন্যদিকে প্রীতি দেবী রান্নাঘরে রান্না করছে। সেই সময় তার রান্নাঘরে চিমনি চলার জন্য সে বৃষ্টির আওয়াজ শুনতে পায় না। তখনই ছোটন দৌড়ে রান্নাঘরে এসে বলে, ওমা, বাইরে তো বিশাল বৃষ্টি পড়ছে। তুমি কি কানে কালা নাকি মা, যে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ না? চলো না মা, তাড়াতাড়ি ছাদে চলো, বৃষ্টিতে ভিজি। আশেপাশে সবাই বৃষ্টিতে ভিজছে। শোন, আমার সাথে মজা করা একদম বের করে দেব। তুই আমাকে কালা বললি? আয়, তোকে খুন্তির বাড়ি মারি। বদমাই ছেলে একটা। বৃষ্টি নিয়ে গরমের মধ্যে একদম মজা করবি না বলে দিলাম, তাহলে কিন্তু দুপুরবেলা খেতে দেব না। ছোটন তার মায়ের কোনো কথা শুনতে চায় না। সে তার মায়ের হাত ধরে টেনে টেনে বাইরে নিয়ে যায়। আর তখন প্রীতি দেবী দেখে যে সত্যি ঝমঝম করে আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। এই দেখে প্রীতি দেবীর প্রাণে একেবারে শান্তির বৃষ্টি পড়ে আর সে তার ছেলেকে নিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে ছাদে চলে যায়। তারা দুজনে মিলে আনন্দ করে বৃষ্টিতে ভিজতে থাকে। সেদিন বিমল বাবু বৃষ্টিতে ভিজতে ভিজতে তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে চলে আসে। আর সেদিন পেঁয়াজি এবং আলুর চপের জন্য বিমল বাবুকে অপেক্ষা করতে হয় না, কারণ তার বউ আগে থেকেই পেঁয়াজি এবং আলুর চপ ভেজে রাখে। এভাবেই তারা পরিবারের সকলে আনন্দ করে বৃষ্টি উপভোগ করতে করতে পেঁয়াজি এবং আলুর চপ খেতে থাকে। উফ, আজকে বাইরে সবাই কত আনন্দ করে বৃষ্টিতে ভিজছে। একেবারে ঠান্ডা হয়ে গেল, প্রাণ জুড়িয়ে গেল। চলো আমরা তিনজন মিলে আবারও একটু বৃষ্টিতে ভিজে আসি। হ্যাঁ নিশ্চয়ই, বৃষ্টিতে ভিজতে যাব, কিন্তু তুমি এবার সমুদ্রে যাওয়ার টিকিটটা কেটে ফেলো, কারণ আমার মনে হচ্ছে এখন কিছুদিন ধরে বৃষ্টি চলবে। তোমাকে বলতে হবে না গিন্নি, কারণ আমি টিকিট কেটে নিয়েছি। এই বলে বিমল বাবু বৃষ্টিতে ভেজার জন্য পাড়ার সমস্ত লোকেদের সঙ্গে যোগ দেয়। অন্যদিকে রিনাও বৃষ্টিতে ভিজে ভীষণ পরিমাণে আনন্দ করে। আর সেই দিন বৃষ্টির জল পেয়ে মাঠে ঘাটে সমস্ত শাকসবজি ফলমূল একেবারে তরতাজা হয়ে ওঠে আর সমস্ত চাষিরাও খুব শান্তি পায়। আয় আয় বৃষ্টি, আরো ঝমঝম করে বৃষ্টি নেমে আয়। একেবারে সবার গরম ধুয়ে নিয়ে চলে যা, কারণ এতদিন গরমে সবাই খুব কষ্ট পেয়েছি। এভাবেই গরমের বৃষ্টি সকলকে গরমের হাত থেকে রেহাই দেয়। পরের দিন সকালবেলা সকলে বৃষ্টিতে ভিজে এত আরাম পায় যে সেদিন কাজের প্রতি সকলের আলাদাই উৎসাহ থাকে। আর প্রীতি দেবীও গরমে নিজের ছেলেকে বকাবকি করে না, সকলে তাড়াতাড়ি করে অফিসে চলে যায়। আর অন্যদিকে রিনাও তরতাজা সবজি তুলে বিক্রি করতে থাকে। প্রায় এক সপ্তাহ ধরে এরকম ঝমঝম করে বৃষ্টি চলে আর এভাবেই সকলে গরমের হাত থেকে নিস্তার পায়। এভাবেই গরমের বৃষ্টি সকলের জীবনে আনন্দ নিয়ে আসে। চন্দ্রিমা দেবী তার দুই ছেলে আকাশ এবং নিখিলেশের সঙ্গে এক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে বাস করত। তার দুই ছেলে আকাশ এবং নিখিলেশ দুজনেই ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি খুবই আসক্ত ছিল। তারা দুই ভাই বড় হয়ে শহরের মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পায়, তাই তারা তাদের মাকে নিয়ে শহরে সেটেল হয়ে যায়। আকাশ এবং নিখিলেশ দুজনে রেমি এবং প্রীতি নামে দুই যমজ বোনকে পছন্দ করত। একদিন সকালবেলা এই ব্যাপারে তারা তাদের মায়ের সঙ্গে কথা বলবে বলে তাদের মায়ের ঘরে যায়। এত বেলা হয়ে গেল, মা এখনো ঘুম থেকে উঠলো না কেন রে? মা তো ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে। আরে মা তো নিজের রুমেই নেই। আমার মনে হচ্ছে মা নিশ্চয়ই আবার নিজেকে স্টোর রুমে বন্দি করে নিয়েছে। মাঝে মধ্যে মায়ের কি হয় বলতো, আমি তো কিছুই বুঝে উঠতে পারি না। কিছুদিন পর পর শুধু নিজেকে স্টোর রুমে কয়েকদিনের জন্য বন্দি করে রাখি কেন? মা, ও মা, দরজা খোলো। শুনছো? কি হয়েছে তোমার? তুমি আবার স্টোর রুমে কেন থাকা শুরু করেছো? প্লিজ দরজা খোলো।
ছেলের গলার আওয়াজ পেয়ে চন্দ্রিমা দেবী স্টোর রুমের দরজা খোলে। তোরা আবার এখানে এলি কেন? আমার শরীর খারাপ, তোরা এখন যা এখান থেকে। 4-5 দিন আমি এখন এই ঘরের বাইরে বেরোবো না, আর তোরাও আমার কাছে আসবি না। আমি কাজের মেয়েটাকে সব বুঝিয়ে দিয়েছি, ও তোদেরকে রান্না করে সময় মতো খেতে দিয়ে দেবে। মা, তোমার কি শরীর খারাপ হয়েছে? বলো আমাদেরকে, চলো আমরা তোমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাই। এরকম ভাবে নিজেকে স্টোররুমে বন্দি করার মানেটাই কি? তুমি বাইরে এসো, তোমার সঙ্গে একটা দরকারি কথা আছে। না না, এই শরীর খারাপ হলে ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন পড়ে না। 4-5 দিনে এমনি এমনি সব ঠিক হয়ে যাবে। তোরা এসব বুঝবি না, বাদ দে। আর কি দরকারি কথা আছে সেটা আমি এখন শুনতে পারবো না। তোরা এখন যা এখান থেকে। 5 দিন পর যখন আমি এখান থেকে বেরোবো তখন বলবি। এই বলে চন্দ্রিমা দেবী তার দুই ছেলের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আকাশ এবং নিখিলেশ কিছুই বুঝতে পারে না। তারা তাদের মায়ের এমন ব্যবহারে ভীষণ পরিমাণে অবাক হতো। 5 দিন পর চন্দ্রিমা দেবী স্টোর রুম থেকে বাইরে বেরিয়ে এলে আকাশ এবং নিখিলেশ দুই ভাই মিলে তাদের মাকে রিমি এবং প্রীতির ব্যাপারে বলে। চন্দ্রিমা দেবী কিছুদিনের মধ্যেই রিমি ও প্রীতির পরিবারের সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলতে চায়। দুই পরিবারের সহমতে আকাশের সঙ্গে রিমির এবং নিখিলেশের সঙ্গে প্রীতির বিয়ে হয়ে যায়। বিয়ের পর এই বড় বৌমা, তোমাকে আমি কতক্ষণ আগে বলেছি আমাকে একটু জল গরম করে দিতে? পা দুটো বড্ড ব্যথা করছে। গরম জলে পা ডুবিয়ে রাখলে একটু আরাম পাবো। একটা কথা বললাম আর তুমি শুনলে না। মা, আপনার ভুল হচ্ছে। আমি প্রীতি, আপনার ছোট বৌমা। আপনি আমাকে নয়, আমার দিদিকে গরম জল করতে বলেছেন। ওই যে দেখুন, দিদি জল গরম করে নিয়ে আসছে। আমাদের দুজনকে শনাক্ত করা খুব কঠিন। আমাদের দুজনকে শুধু দেখতে একই রকম তা কিন্তু নয়। আমাদের দুই বোনের সবকিছুই একসঙ্গে হয়। যেমন আমার কখনো ঘুম পেলে আমার বোনেরও ঘুম পেয়ে যায়, আবার আমার কখনো খিদে পেলে আমার বোনেরও খিদে পায়। কোনো কারণে আমার চোট লাগলে আমার বোনেরও চোট লাগে। আমাদের দুজনের সঙ্গে যা হয় সব একসঙ্গে হয়। ওরে বাবা, এগুলো তো আগেকার যুগে সিনেমাতে হতো। তা তোমাদের দুই বোনের যখন শরীর খারাপ করে তখন কি তোমরা দুজনে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ো নাকি? হ্যাঁ মা, একদম ঠিক ধরেছেন। আমাদের যখন শরীর খারাপ করে আমাদের একসঙ্গেই শরীর খারাপ করে। ছোটবেলায় যখন শরীর খারাপ করতো মা আমাদের দুজনকে একসঙ্গেই ডাক্তারের কাছে নিয়ে যেত। না না, আমি সেই শরীর খারাপের কথা বলছি না তোমাদের। আমি তোমাদের মাসিকের কথা বলছি। মাসে মাসে মেয়েদের যে শরীর খারাপটা হয় না, ওটা কি তোমাদের দুজনের একসঙ্গে হয়? হ্যাঁ মা, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দুই বোনের একসঙ্গে পিরিয়ডস হয়। কিন্তু কেন বলুন তো, আপনি হঠাৎ পিরিয়ডস এর ব্যাপারে জিজ্ঞাসা করছেন? এই তো দেখছি মহা সমস্যা। না না, কিছু না। ঠিক আছে, যাও তোমরা তোমাদের কাজ করো। চন্দ্রিমা দেবীর কথা রিমি এবং প্রীতি কিছুই বুঝতে পারে না। তারা দুই বোন সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। একদিন সকাল 10টার সময় চন্দ্রিমা দেবী চেঁচাতে চেঁচাতে রিমির ঘরে আসে। কি হলো বৌমা, কটা বাজে? সকাল 10টা বাজে আর তুমি মহারানীর মতো এখনো ঘুমাচ্ছ? কিছুদিন যেতে না যেতেই একই অবস্থা তোমাদের। এখনো পর্যন্ত আমি চা পেলাম না। কাজের মেয়েটা ছেলেদেরকে খাবার রান্না করে দিল আর তোমরা আরাম করছো। রিমি কোনো রকমে চোখ খুলে বিছানায় শুয়ে শুয়ে বলে, না মা, আমি তো অনেক সকাল করেই ঘুম থেকে উঠি, কিন্তু কালকে রাতে আমার পিরিয়ডস হয়েছে। আমার ভীষণ পরিমাণে পেট ব্যথা করছে আর কোমরেও খুব ব্যথা করছে। সেই কারণে আমি ঘুম থেকে উঠতেই পারলাম না। আমার একটু বিশ্রামের প্রয়োজন। রিমির কথা শুনে তৎক্ষণাৎ চন্দ্রিমা দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। মানে তোমার শরীর খারাপ হয়েছে আর তুমি এখনো পর্যন্ত এই ঘরে, তাও আবার বিছানার উপর শুয়ে আছো? নির্লজ্জ মেয়ে, তোমার মা তোমাকে কিছু শিখিয়ে পাঠায়নি? ছি, তুমি এত নোংরা কি করে হতে পারো? ওঠো ওঠো বলছি এখনই, তাড়াতাড়ি বেরো এখান থেকে, বেরিয়ে যাও। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে রিমি ভীষণ পরিমাণে অবাক হয়। সে ভয় পেয়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পড়ে। মা, আপনি এমন করছেন কেন? পিরিয়ডস হলে কি ঘরে শুয়ে থাকা যায় না? পিরিয়ডস হলে কখন কি করতে হয় আমার মা আমাকে সমস্ত কিছু শিখিয়েই পাঠিয়েছে। পিরিয়ডস হলে কি করতে হয় বলুন আপনি? আপনি আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছেন কেন? ঠিক তখনই সেখানে প্রীতি চলে আসে। প্রীতি তার শাশুড়ি মা কিংবা তার দিদির কোনো কথাই কান না দিয়ে বলে, এই দিদি, তোর কাছে স্যানিটারি প্যাড আছে, দে না। আমার প্যাডগুলো শেষ হয়ে গেছে। নিখিলেশকে সন্ধ্যাবেলা ফোন করে আনতে বলতে হবে। ছি, তোমাদের এই কথাটা বলতে লজ্জা করলো না? শহরের মেয়েরা এরকমই নির্লজ্জ হয়। এই কারণে আমি আমার ছেলেদের গ্রামের মেয়েদের সঙ্গে বিয়ে করতে বলেছিলাম।
তোমরা এরকম একটা নোংরা জিনিস তোমাদের বরকে আনতে বলবে? তোমাদের লজ্জা করবে না? এসব আপনি কি বলছেন? পিরিয়ডস হলে যদি আমি আমার বরকে স্যানিটারি প্যাড আনতে বলি, এতে লজ্জা কিসের? আমার বর যদি আমাকে প্যাড না এনে দেয়, তাহলে কি আপনি এনে দেবেন? চুপ করো বেয়াদব মেয়ে, একদম আমার মুখে মুখে তর্ক করবে না। তোমাদের মা তোমাদের কিচ্ছু শেখায়নি, এখন তোমাদের অনেক কিছু শেখা বাকি আছে। চলো আমার সঙ্গে, তোমাদের দুই বোনকে এখন স্টোর রুমে থাকতে হবে যতদিন না তোমাদের শরীর খারাপ ঠিক হচ্ছে। চলো বলছি। কি? আমরা স্টোর রুমে কেন যাব? আপনি এসব কি বলছেন? একবার বুঝিয়ে বলবেন আমাদের প্লিজ। চন্দ্রিমা দেবী কোনো কথা না শুনেই তার দুই বৌমাকে জোর করে স্টোর রুমে নিয়ে যায়। রিমি এবং প্রীতি দুই যমজ বোন তাদের শাশুড়ি মায়ের এমন ব্যবহারে কেবলই অবাক হতে থাকে। আজ থেকে 5 দিন পর্যন্ত তোমরা এই রুমের বাইরে বেরোবে না। আমাদের কাজের মেয়ে শান্তি তোমাদেরকে টাইমে টাইমে এসে খাবার দিয়ে যাবে। আর এই দিনগুলোতে আমার ছেলেদের কাছে যাওয়ার একদম চেষ্টা করবে না বলে দিলাম, ওরা যেন তোমাদের মুখও না দেখতে পারে। এই বলে চন্দ্রিমা দেবী স্টোর রুমের দরজা বাইরে থেকে লক করে দেয়। এ কি, আপনি দরজা বাইরে থেকে আটকে দিলেন কেন? মা, আপনি এরকম কেন করছেন? আমাদের দোষটা কি বলুন? আমরা কি অন্যায় করলাম যে আপনি আমাদের এরকম ভাবে শাস্তি দিচ্ছেন? দুই বোন মিলে অনেকক্ষণ ধরে দরজা খোলার জন্য চেঁচামেচি করতে থাকে, কিন্তু চন্দ্রিমা দেবী কিছুতেই দরজা খোলে না। দুই বোন নিরুপায় হয়ে সেখানে বসে পড়ে। দিদি, আমাদের সঙ্গে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। আমাদের পিরিয়ডস হয়েছে শুনে আমাদের সঙ্গে শাশুড়ি মা এরকম করছেন। আগে আমাদের পিরিয়ডস হলে আমাদের মা আমাদেরকে কত ভালোবাসতো, আমাদের মা আমাদের কত কেয়ার করত, মাথায় তেল দিয়ে দিত, গরম জল করে খেতে দিত, এমনকি নিজের হাতে খাবারও খাইয়ে দিত। আর এখানে এসে এসব দেখতে হচ্ছে। জানি না রে, 5 দিন পর্যন্ত এখন আমরা স্টোর রুমের বাইরে বেরোতে পারবো না, এটা আমি বুঝতে পেরে গেছি। কিন্তু এরকম করার কারণটা কি আমাদেরকে খুঁজে বের করতেই হবে। রাত্রিবেলা আকাশ এবং নিখিলেশ অফিস থেকে বাড়ি ফিরলে তারা তাদের বউকে বাড়িতে খুঁজে পায় না। মা, রিমি আর প্রীতি কোথায় গেছে বলো তো? ওদের ফোন তো ঘরে রাখা আছে। ওরা দুজনে আছে কোথায়? সকাল থেকে অনেকবার ওদেরকে ফোন করেছি, ওরা ফোন ধরলো না। ওদের দুই যমজ বোনের একসঙ্গে শরীর খারাপ করেছে, তাই আমি ওদের দুজনকে স্টোর রুমে থাকতে বলেছি। ওরা 5-6 দিন পর বাইরে বেরোবে, তোরা ওদের কাছে যাবি না বলে দিলাম। মা, তুমি এসব কি করছো? প্রত্যেক মাসে তুমি কয়েকদিনের জন্য নিজেকে স্টোর রুমে বন্দি করতে, আর এখন আমার বউদের সঙ্গে এমন করা শুরু করেছো কেন? মা, তুমি এরকম কেন করো? রিমি আর প্রীতি কিন্তু এসব কখনোই মেনে নেবে না। দাঁড়াও, আমরা এখন ওদেরকে বের করে আনছি। না, তোদের আমার দিব্যি, তোরা এরকম কিছুই করবি না, ঠিক আছে? তোরা যদি স্টোর রুমের দরজা খুলিস তাহলে আমার মরা মুখ দেখবি। তোরা কেন বুঝিস না? পুরুষ মানুষদের এসব নিয়ে আলোচনা করতে নেই। আমি যা করছি তোদের ভালোর জন্যই করছি, তোরা যা এখান থেকে। আকাশ এবং নিখিলেশ তাদের মায়ের কথাই খুবই রেগে যায়, কিন্তু তবুও তারা কিছু বলতে না পেরে সেখান থেকে চলে যায়। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। যখনই রিমি এবং প্রীতির পিরিয়ডস হতো, তখনই তাদের শাশুড়ি মা তাদের দুজনকে স্টোর রুমে বন্দি করে দিত। এমনকি তার নিজের পিরিয়ডস হলেও সে নিজেকে বন্দি করত। এতদিনে রিমি এবং প্রীতি তাদের শাশুড়ি মায়ের মানসিক চিন্তাভাবনা সম্পর্কে অনেকটাই ওয়াকিবহাল হয়ে উঠেছিল। আমাদের কপালটাই খারাপ, আমরা এরকম একটা ফালতু শাশুড়ি মা পেয়েছি। এরকম গ্রামের অশিক্ষিত মহিলার সঙ্গে বসবাস করা খুবই কঠিন। কিছুই জানে না, সব সময় আমাদের উপর অত্যাচার করে। দিদি, আস্তে কথা বল। আমাদের পিরিয়ডস হলে আমরা শাশুড়ি মাকে জানতে দেব না, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। এই যে এখন যেমন আমাদের পিরিয়ডস হয়েছে, শাশুড়ি মা যেন কিছুতেই জানতে না পারে, তাহলে আবার আমাদেরকে স্টোর রুমে যেতে বলবে। কিন্তু এরকম কতদিন চলবে? আমরা কি কোনো পাপ কাজ করছি যে আমাদেরকে এরকম ভাবে শাস্তি পেতে হবে? আমাদের তো শাশুড়ি মাকে বোঝানো উচিত যে উনি যা করছেন সেটা ঠিক নয়। চন্দ্রিমা দেবী তাদের দুই বোনের কথা বাইরে দাঁড়িয়ে শুনছিল। সে তার বৌমাদের মুখে এমন কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায়। সে কোনো কথা না বলে রিমি এবং প্রীতির গালে চড় মারে। সর্বনাশী নোংরা মেয়ে কোথাকার, তোরা কি আমার বাড়িটাকে পুরোপুরি অপবিত্র করে দিবি ভেবেছিস? তোরা জানিস না মেয়েদের মাসে মাসে মাসিক রোগ হয়? ওটা অপবিত্র। এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে। অনেক হয়েছে, আর নয়। আমি কিছুতেই তোদেরকে এই বাড়িতে থাকতে দেব না। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এমন সময় হঠাৎ করে চন্দ্রিমা দেবীর হার্ট অ্যাটাক করে। সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রিমি এবং প্রীতি তৎক্ষণাৎ তাদের শাশুড়ি মাকে হসপিটালে নিয়ে যায়।
সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ার ফলে চন্দ্রিমা দেবী প্রাণে বেঁচে যায়। কয়েক ঘন্টা পর তার জ্ঞান ফিরলে সে তার দুই বৌমাকে তার পাশে দেখে আবার ভীষণ পরিমাণে রেগে যায়। এ কি, তোমাদের এত সাহস? তোমরা আমার সঙ্গে সঙ্গে হসপিটালেও চলে এসেছো। তোমরা আমাকে স্পর্শ করার সাহস পেলে কোথায়? মা চুপ করো, অনেক হয়েছে। তুমি আর আমাদের এই দুই ভাইকে চুপ করিয়ে রাখতে পারবে না। রিয়া আর প্রীতি আমাদেরকে সব বলেছে। তুমি কিভাবে ওদের সঙ্গে অন্যায় করেছো, রিয়া আর প্রীতি আমাদেরকে সব বলেছে। শুধু এদের সঙ্গে নয়, তুমি নিজের সঙ্গে অন্যায় করেছো। মেয়েদের পিরিয়ডস কোনো অপবিত্র জিনিস নয় মা, আর নয় বা এটা কোনো রোগ অথবা অভিশাপ। এটা একটা ন্যাচারাল জিনিস, এটা সব মেয়েদেরই হয়। আর তাছাড়া এটা মেয়েদের কাছে লজ্জার বিষয় নয়, এটা গর্বের বিষয়। আজকে যদি রিমি আর প্রীতি পিরিয়ডসের জন্য নিজেকে স্টোরুমে বন্দি রাখতো, তাহলে তোমাকে প্রাণী বাঁচানো কখনোই সম্ভব হতো না। তুমি মরে পড়ে থাকলেও কেউ দেখতে পেতো না। ওরা এই অবস্থাতেও তোমাকে হসপিটালে এনেছে বলেই তুমি বেঁচে গেলে, আর তুমি এখন এদেরকে কথা শোনাচ্ছ। আদিম যুগের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসো মা, দুনিয়া অনেক এগিয়ে গেছে। চন্দ্রিমা দেবী তার ছেলেদের কথা শুনে নিজের ভুল বুঝতে পারে। হসপিটালের ডাক্তারবাবু চন্দ্রিমা দেবীকে এই ব্যাপারে ভালো করে বোঝায়। সে তার দুই বৌমার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। রিমি এবং প্রীতি দুজনেই তাদের শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে চন্দ্রিমা দেবী তার পুরনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা ত্যাগ করে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।